ঘন রঙিন এই অর্কিড বাগানের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। দেখে কি মনে হচ্ছে কোনো পাহাড়ি অঞ্চলে এসেছি বেড়াতে? না, কলকাতা থেকে মাত্র 14 কিলোমিটার দূরে এই বাগানে আজ এসেছি। নমস্কার, দেখছেন খেতে প্রান্তরে, আমি পায়েল। যারা হর্টিকালচার ব্যবসার সাথে যুক্ত রয়েছেন কিংবা যারা বাগান করতে ভালোবাসেন, তাদের মধ্যে একটা শখের যেটা থাকে, একটা শখের বিষয়, অর্কিডের গাছ লাগাবো, অর্কিডের ফুল ফোটাবো। এবার অর্কিড পাহাড়ি গাছ, সেই ফুলের অনেক দাম লাগে, অনেক যত্ন। কিভাবে করতে হবে চাষ, এখানেই বা এত সুন্দর ঘন বাগান কিভাবে হয়ে রয়েছে, সবই জানবো আমাদের আজকের পর্বে। এই বাগানের মালিক আর এই সুন্দর অর্কিডগুলো ফুটে রয়েছে, এর কারিগর যিনি, সুভাষ মুখার্জি। আজ তার সাথেই কথা বলবো। সুভাষদা, প্রথমে সব প্রশ্ন উত্তর পর্বে যাব, তার আগে এটা বলুন, আমি তো এখানে এসে অবাক হয়ে গেছি অর্কিড দেখে। এখানে রয়েছে, ওদিকে রয়েছে, পুরো এখানে পাহাড়ি বানিয়ে দিয়েছেন আপনি। এটা কিভাবে সম্ভব হলো, বা এখানে অর্কিড আপনি করবেন সেটা ভাবলেনই বা কেন? নমস্কার। এটা এই যে আমার কর্মকাণ্ড মুখার্জি হর্টিকালচার ফার্ম, আমি আজ 3 নম্বর জেনারেশন। তো এটা আমাদের পূর্বপুরুষের ব্যবসা। আমার বাবার সময় থেকে অর্কিডগুলো আসতো, তখন আসতো কি ওয়াইল্ড আইটেম। আপনি যেমন আগে বললেন না যে পাহাড়িগুলো হচ্ছে আপনার ওয়াইল্ড আইটেম, আর এগুলো হচ্ছে আপনার ল্যাবে তৈরি টিস্যু কালচার প্ল্যান্টস। এগুলো মানুষের ছাদ বাগানে, মানুষের বারান্দায়, এমনকি কিছু কিছু ভ্যারাইটি আছে যেগুলো ঘরের ভিতরেই হবে। এখন এগুলো যা আসছে সবই আপনার থাইল্যান্ডের, সব থাইল্যান্ড ভ্যারাইটি। যখন এগুলো নিয়ে এসেছেন তখন এই গাছগুলোতে ফুল ছিল নাকি আপনিই ফুল ফুটিয়েছেন? অর্কিডগুলো যখন আমরা আনি, আমরা সে পজিশনটাও আপনাদেরকে অবশ্যই দেখাবো। সেগুলো ছোট ছোট বার্ড থাকে, সেইগুলোকে আমরা এগুলো মেনটেন করার পরে এই ব্লুমিং পজিশনটা আসে। আচ্ছা, অর্কিড যে কেউ করতে পারে। একটু আলো হতে হবে, রোদের দরকার নেই, যথেষ্ট ময়েশ্চার হতে হবে, আর যেটা হতে হবে এর সয়েল মিডিয়া। প্রাথমিক কথা তো বলে নিলাম, তবে যেটা দাদাও বললেন, আমারও যেটা বক্তব্য, অরুণাচল প্রদেশ কিংবা সিকিম বা আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলতে পারি দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, অর্কিড হয়, অর্কিডের ফার্ম আছে জানি। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়াতে এই যে গরম, বৃষ্টি, এর মধ্যে কিভাবে অর্কিড এত সুন্দর করে করেছেন, তার টোটকা কি, সেই নিয়ে তো কথা বলবো। তার আগে এত সুন্দর বাগান একটু ঘুরে দেখবো না? ব্যাস, ফুল দেখে মন ভালো হয়ে গেল। কি করব, অর্কিড এতটাই ভালো লাগে, এই জন্য তো আজকের পর্বটা আমার অনেকগুলো প্রিয় পর্বের মধ্যে একটা। এবার দেখব যে কিভাবে গাছগুলো আসে থাইল্যান্ড থেকে। এই যে আমার হাতে রয়েছে, ইনি থাইল্যান্ড থেকে এসেছেন সবে, এনার বিষয়ে কথা বলবো। দাদা, এবার বলুন, এটা কবে এসেছে? এই গাছগুলো এসছে রিসেন্ট এসছে। তো এই যে গাছগুলো, যতক্ষণ না আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট আবার স্টেট গভর্নমেন্টের মানে কোয়ারেন্টাইন ডিপার্টমেন্ট, ফরেস্ট ডিপার্টমেন্ট, আবার কল্যাণী বিসিকেবি, এদের ছাড়পত্র আসবে, তখন আমরা কাস্টমারের হাতে দিতে পারবো। যখন এই যে বিষয়টা বললেন, এটা কি সব গাছের ক্ষেত্রেই থাকে নাকি স্পেশালি অর্কিড? এগুলো সব গাছের ক্ষেত্রে, বিশেষ করে যেগুলো প্যারিসেবল আইটেম সেগুলোর জন্য। তো প্রথম হয় কি, এগুলো কোয়ারেন্টাইনে থাকে। তো আমাদের 3rd ফ্লোরটা হচ্ছে কোয়ারেন্টাইন জোন। তো সেখানে গাছগুলো প্রায় 65-70 দিন থাকে। তারপরে তার মধ্যে 2 থেকে 3 বার ইন্সপেকশন হয়। কোয়ারেন্টাইন থেকে হয়, বিসিকেবির থেকে হয়, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে হয়, আবার কাস্টমসের থেকে হয়। ইম্পোর্ট আমাদের সারা কলকাতার মধ্যে 2 জন বা 3 জন ইম্পোর্টার আছে, তার মধ্যে আমরা একজন। শুনলাম, এবার গাছটা দেখেই বুঝতে পারছেন কতটা হেলদি গাছটা। এটা এভাবে এসেছে, তবে এটাকে এভাবেই হেলদি রাখতে কি করতে হবে? প্রথমেই রিপোর্টিং করতে হবে। কিন্তু অন্যান্য গাছের রিপোর্টিং কিভাবে হয় আর অর্কিডের রিপোর্টিং কিভাবে হয়, সেটাই আমি এখন জানবো। এই যে এখন দেখছি এটা নারকোলের ছোবড়া, তার উপরেই রয়েছে, এটা রিপোর্টিং কি এটার এভাবেই হবে নাকি কিছু কিছু এক্সট্রা কিছু অ্যাড করতে হয়?
আচ্ছা, এগুলো তো এক্সট্রা কিছু অ্যাড করা হবে। আমি একটুখানি দেখাই, একটা দুটো গাছ নিয়ে আসি। রিপোর্টিং কিভাবে হচ্ছে সেটা বোঝানোর জন্য, একেবারে নিখুঁতভাবে আপনাদের বোঝানোর জন্য দাদা ছুটে গিয়ে নিয়ে এসেছেন একটা রিপোর্টিং টপ, যেটা দেখবো যে ভেতরে কি কি রয়েছে। দাদা এবার আপনি দেখান ভালো করে। একটা মাটির টব, সেটা অর্কিডের কাটা কাটা টব হতে পারে বা প্লেন 6 ইঞ্চি মাটির টব হতে পারে। মাটির টব হলে ময়েশ্চারটা রাখতে পারবে। তারপর দেখুন এই যে ইটের টুকরো আছে না, আর জাস্ট কাঠ কয়লা, এইটার মধ্যে গাছটাকে বসান। তারপরে যেখানে আপনার যথেষ্ট ময়েশ্চার আছে সেই রকম জায়গাতেই রাখবেন। আর আমাদের প্রত্যেকটা বেডে না এরকম ওই সিন্ডার, এটাকে সিন্ডার বলে, মানে যে পোড়া কয়লা, যেটা ইলেকট্রিক তৈরি হওয়ার পরে যে ছাইটা বার হয়, সেই ছাইটা চালন দিয়ে চেলে নেওয়ার পরে এরকম না ছোট ছোট স্টোন চিপের মতো হয়, একে সিন্ডার বলে। এইটার উপরে যদি রাখা হয়, এ যথেষ্ট পরিমাণ ময়েশ্চার রাখতে পারে, এর উপরেই রাখা হয়। যারা আমাদের নার্সারিতে আসে তারা এটা দেখে, আমাকে জিজ্ঞাসাও করে যে সিন্ডারের উপরে কেন রাখা। আচ্ছা, একটা জিনিস, আপনার হাতে ধরা যে গাছটা দেখুন, তার রুট দেখুন, আর এটা পুরনো গাছ, এর রুট দেখুন, কত রুট, কত শিকড়। হ্যাঁ একদম। কালারও দেখুন, এটা নূতন এসছে বলে এখন হলুদ হলুদ ভাব আছে। আর এটা হচ্ছে আমাদের কলকাতার নিজস্ব ওয়েদারের উপরে, অন্তত 2 মাসের উপরে আছে। এই গাছে, দুটো গাছের রোদ দেখুন, এর কালারগুলো দেখলেও বোঝা যাবে। এরা আপনার ডিপ গ্রিন, এরা একটু ইয়েলিশ টাইপের আছে, মানে আপনার লেমন গ্রিন বলা যায় এগুলো। কারণ সেখানে তো একরকম ক্লাইমেটে থাকতো, এবার আমাদের ক্লাইমেটে আসার পরে এদের চেহারা চেঞ্জ হবে, কালার চেঞ্জ হবে। এত ভালোভাবে যখন শিখেই নিচ্ছি, তাহলে এই প্রশ্নটা আর বাকি থাকবে কেন? কারণ পাহাড়ি অঞ্চল আলাদা, আমাদের এলাকা আলাদা। এখানে এসে যখন গাছটা নিজের চরিত্র বদলই করছে, তখন তাকে কি কি খাবার দিতে হচ্ছে যাতে ও একইভাবে ওর ময়েশ্চারটা লক করতে পারে, কিংবা একই রকমভাবে হেলদি থাকতে পারে বছরের পর বছর। অর্কিড এমন একটা জায়গা চায় যথেষ্ট পরিমাণে আলো, কিন্তু রোদ নয়, আর যথেষ্ট পরিমাণ ময়েশ্চার, এই দুটো ও পছন্দ করে। ধরুন আমরা যারা পাহাড়ে বেড়াতে যাই, আমরা দেখি যে রুক্ষ পাহাড়ে কোনোদিন অর্কিড হয় না। যে পাহাড়ের কাছাকাছি ঝর্ণা আছে, সবুজ জঙ্গল আছে, সেইখানেই আমরা অর্কিডগুলোকে দেখতে পাই। ওয়াইল্ড হলেও তারও তো জল লাগে, আর যেহেতু এরা হাইব্রিড ভ্যারাইটি, সেই ওয়াইল্ড থেকেই তো এরা এসছে, এদের সৃষ্টিটা সেই ওয়াইল্ড থেকে। তো নেচারটা খানিকটা সেই ওয়াইল্ড থেকে গেছে, এদের রুট ফরমেশন বা এদের সেই পরিবেশটা। তো আমরা যারা ঘরেতে বা বারান্দায় বা ছাদে যারা গাছ করব, একটু সেমি শেড নেব, যেখানে যথেষ্ট পরিমাণ আলো আছে আর রোদ থাকবে না, গরম থাকবে না, সেই জায়গায় আমরা অর্কিড রাখবো। আর অর্কিডের 2-3টে খাবার একটু খেয়াল রাখতে হয়, একটু ফাঙ্গিসাইডটাও খেয়াল রাখতে হয়। ফাঙ্গিসাইড বলতে এর রুট বেস ফাঙ্গিসাইড, এই শিকড়গুলোকে ভালো রাখার জন্য না রিডোমিল গোল্ড ভালো কাজ করে। আপনার অনেকের নেট রুট বানানোর জন্যে সিউইডও দেয়। আর 3 রকম এনপিকে আমরা ইউজ করি নিয়মিত। 3 রকম এনপিকে বলতে আপনার এনপিকে 20-20-20 একটা, অনেকে 19-19ও ব্যবহার করেন, মানে ব্যালেন্স ইকুয়াল 19-19-19 বা 20-20-20, নাইট্রোজেন, ফসফেট, পটাশ 3টেই সমান থাকে। আর একটা হচ্ছে এনপিকে 12-61-0, তো মানে নাইট্রোজেন 12% আর 61% ফসফেট, পটাশ নেই। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস যেটা ব্যবহার করা হয় 0-0-50, শুধু পটাশ বেস। আমরা যারা সময় দিতে পারবো না, তারা প্রত্যেক সপ্তাহে একবার দেব, 1 গ্রাম 1 লিটার জলে দিয়ে পাতাতে স্প্রে করব, পাতা দিয়ে গড়িয়ে যেন এইখানে চলে আসে, তাহলে গাছ ভালো থাকবে। আচ্ছা, যারা সময় দিতে পারবেন তাদের জন্য 4 দিন গ্যাপে দিলেই ভালো। আজকে ধরুন 19-19 বা 20-20 দিলেন, 4 দিন বাদে 12-61 দিলেন, 4 দিন বাদে 0-0-50 দিলেন। এবার একটু ভিটামিনও কখনো কখনো লাগে। ভিটামিনটা কোন সময়তে লাগে? প্রত্যেকটা গাছের রেস্টের টাইম আছে, ডরমেন্সি টাইম যেটাকে বলে। আমরা যেমন 14 ঘন্টা 15 ঘন্টা পরিশ্রমের পরে একটু রাত্রে ঘুমাই, শুয়ে পড়ি, গাছেরও সেই রকম একটু বিশ্রামের দরকার আছে। এরা অর্কিডগুলোর সাধারণত ম্যাক্সিমাম ভ্যারাইটিগুলো আপনার জুন, জুলাই, আগস্টের 15 তারিখ পর্যন্ত
মানে ধরুন এই 65-70 দিন ওরা আর একটু রেস্ট নেয়, সেই সময়তে একটু ভিটামিন দিতে হয়, সেই সময়তে ফুল কমই হয়। ফুল কম হলে কী হবে, এরা কিন্তু বসে থাকে না, নিচের থেকে স্পাউডিং দিতে থাকে। সেখানে এখানে যদি সেরকম গাছ থাকে না, এর মধ্যে নেই, তো এইখান দিয়ে না হয়তো ফুল আসছে না, পাতা ছাড়ছে না, কিন্তু নিচ থেকে না ডাল বেরোতে থাকে। এই ছোট ছোট টিপসগুলো মনে রাখলে প্রত্যেকের জন্য অর্কিড করা খুব সোজা হয়ে যাবে। এত কিছু শেখার আছে, এত কিছু জানার আছে, কথা না বললে তো বুঝতেই পারতাম না। মনে হয় যে কোথায় শিখবো, কোথায় জানবো। এই তো এখানেই সুভাষদা এত ভালো করে বোঝাচ্ছেন, যার হাতে সময় আছে সে কি করবে, যার হাতে সময় নেই সে কি করবে। যত রকম শর্ত আপনি দেবেন সবেরই সলিউশন আছে। ঠিক যেমন বলি না আমরা যে সব কিছুরই স্পেশালিস্ট ডাক্তার হন, সেরকমই ইনি অর্কিড স্পেশালিস্ট। তাহলে এনার থেকে এবার ভ্যারাইটি সম্বন্ধে জানবো, আরও নতুন নতুন কিছু প্রশ্ন আমি আবিষ্কার করছি মনের মধ্যে, সেগুলো জিজ্ঞেস করবো। এবার বলুন কত রকমের ভ্যারাইটি রয়েছে এখানে, কারণ প্রত্যেকটা আলাদা আলাদা ফুল রয়েছে, আলাদা আলাদা প্রজাতি। এখানে কত রকমের প্রজাতির ফুল আছে? এটা সবচেয়ে ভালো কথা। আমরা অর্কিড বলতে যেটা সকলের চোখের সামনে ভেসে ওঠে এই অর্কিডগুলো, এটাকে বলে ডেনড্রোবিয়াম অর্কিড। আমরা ফুলের দোকানে বা ফুলের বোকে বা বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে যেগুলো দেখি সেটা হচ্ছে ডেনড্রোবিয়াম অর্কিড। ডেনড্রোবিয়াম অর্কিডের মধ্যে কিছু না হলেও 200-র উপরে কালার আছে, আর প্রত্যেকের ইন্ডিভিজুয়াল নাম আছে। আচ্ছা, অর্কিডের এরপরে আসছে ক্যাটেলিয়া, খুব সুন্দর ফুল, বড় বড় ফুল আর গন্ধ পাওয়া যাবে। তারপরে আসছে ফিলোনপসিস বলে একটা ভ্যারাইটি আছে, ফিলোনপসিস অর্কিড। এগুলো ঘরের ভিতরে করা যায়, পার্টিকুলার ফিলোনপসিস অর্কিডটা। আচ্ছা, তারপরে আসছে ভ্যান্ডা অর্কিড। এই আপনার সামনেই ঝুলে আছে, কোনো শিকড় টিকড় কিচ্ছু, মানে শিকড়গুলো ঝুলে আছে, কোনো সয়েল মিডিয়া কিচ্ছু নেই। আমি একটু আগে বলছিলাম যে অর্কিডের যে ডরমেন্সি টাইম কাটিয়ে ওঠার পরে ওরা প্রথম কি করে, আগে ওদের আমি আছি এইটা জানান। এই অর্কিডের কুঁড়ি এসে গেছে, কয়েকদিন আগে পর্যন্ত কুঁড়ি ছিল না। এই যে ঝুলে আছে ভ্যান্ডা অর্কিড, ঠিকই বলেছিলেন, গোড়ায় না আছে মাটি, না আছে কাঠকয়লা, না আছে নারকেল, কিছু নেই। এরা ময়েশ্চারের, এরা খুব হার্ড প্রজাতির, মানে খুব শক্ত গাছ। তো আমরা যেখানে যথেষ্ট ময়েশ্চার আছে সেই রকম জায়গায় ডরমেন্সি টাইম কাটিয়ে ওঠার পরে এ কিন্তু এই কুঁড়ি ঠেলে দিয়েছে। আচ্ছা, গাছ ভালো আছে, চেহারা ভালো আছে, আমরা কিভাবে বুঝবো? এই দেখুন, এই শিকড়ের যে শিকড়ের রঙগুলো পুরো সবুজ হয়ে থাকবে। কিন্তু এটা একটা অদ্ভুত বিষয়, কারণ কোনো মিডিয়াম ছাড়া গাছ কিভাবে বেঁচে আছে? মানে ও তো হাওয়া খেয়ে তো বেঁচে নেই। হ্যাঁ, এ হাওয়া খেয়েই বেঁচে আছে। একে আমরা অন্য গাছে যখন খাবারগুলো দিই, এনপিকে গুলো দিই, একেও স্প্রে করি, কিন্তু যতটুকু স্প্রে করি ততটুকু তো সঙ্গে সঙ্গে ড্রাই হয়ে যায়। এর শিকড়গুলো নিচে আসছে কেন? ও এখান থেকে নিচ থেকে যে ময়েশ্চারটা উপরে উঠছে, যে একটা জলীয় বাষ্প, একটা ভ্যাপার উপরে উঠছে, ও সেইটার থেকেই ও বেঁচে থাকে। ওরে বাবা, আমরা তো শুনেছি যে অণুজীব, যাদের আমরা দেখতে পাই না, তারাই একমাত্র এরকম খোলা হাওয়ায় বেঁচে থাকতে পারে। এই যে গাছ, ও ঝুলেই রয়েছে, ঝুলেই ও বেঁচে আছে, না ওর লাগছে মাটি আর না লাগছে কিছু। এটা তো ভারী অদ্ভুত। শুনলাম প্রজাতির কথা, গাছগুলোও দেখলাম। এবার এই বাগানের নাম মুখার্জি হর্টিকালচার ফার্ম। কিভাবে আসবেন, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। বলেছি কলকাতা থেকে মাত্র 14 কিলোমিটার দূরে, কিন্তু আসবেন কিভাবে সেটা তো আপনার জানতে হবে। কারণ এখানে এলে যে শুধুমাত্র এই উন্নত মানের চারা পাচ্ছেন, কিংবা ফুলসহ চারা, এত হেলদি গাছ সেটা পাচ্ছেন তা নয়, যত রকমের টিপস। কারণ বললাম, এই যে উইকিপিডিয়া অর্কিডের, যা জিজ্ঞেস করবেন সব বলে দেবে আপনাকে। তাই নতুন নতুন টিপস নেওয়ার জন্য, চারা কেনার জন্য, ঘুরে দেখার জন্য অবশ্যই এখানে আসতে হবে। কিভাবে আসবেন সেটা বলবো, আর অর্কিডের দামও শোনাবো। আচ্ছা, এটা যে দেখছেন, এটার নাম হচ্ছে ক্যাটেলিয়া। 800 টাকা দাম রাখা হয়েছে। আজ 2 বছর একই দামেই চলছে। সব কিছুর ফ্লাইট চার্জ থেকে, কাস্টমস ডিউটি থেকে, ডলারের দাম থেকে সব কিছুই বেড়েছে, কিন্তু আমরা গাছের দাম বাড়াইনি। আমরা কোয়ান্টিটি বাড়াচ্ছি, কোয়ান্টিটি বাড়ালে আমরা ওখান থেকে একটু ডিসকাউন্ট পাই, সেই ডিসকাউন্টটা আপনাদেরকে দিচ্ছি। আচ্ছা, তারপরে আসছে ডেনড্রোবিয়াম। এই ডেনড্রোবিয়াম অর্কিড, ডেনড্রোবিয়াম
আর ধরুন যারা এই ধরনের গাছগুলো নেবেন 400 টাকার মধ্যে পেয়ে যাবেন। 6 ইঞ্চি টবে রেডি করা গাছ, কিন্তু অর্কিডের টব নয়, নর্মাল 6 ইঞ্চি টব। তারপরে আর একটা স্টেজ আছে যেটা হচ্ছে 450 টাকা দাম রাখা হয়েছে, সেটা অনেকটা বড়, এইটার থেকে আরো ভালো। আচ্ছা, আর একটা হচ্ছে 500 টাকা একটা রাখা হয়েছে, সেটা এই ধরুন এই আমাদের সামনে পুজোর সময় একটু বেশ ঝোপালো গাছ থাকবে একটা গাছে, এটা গাছে যেমন 2টো স্টিক আছে, সেগুলো 4টে 5টা করে স্টিক আছে, সেটার দাম রাখা হয়েছে 500 টাকা। তবে যারা আগে আগে আসবেন তারা এটা পেয়ে যাবেন। সব কুঁড়ি এসে গেছে, ভ্যান্ডা অর্কিড 700 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। তারপরে আসছে অনসিডিয়াম যে অর্কিডগুলো, যেটা ঘরের ভিতরে হয়, সেটা তো আপনার ডরমেন্সি টাইম কাটিয়ে উঠেছে, এইবারে কুঁড়িগুলো দেখা দেবে। ওটা ধরুন অনেক রকম দাম আছে, 350 টাকা আছে, 650 আছে, আবার 750 আছে। দাম নিয়ে কোনো সমস্যা নেই। দেখুন আমরা ডাইরেক্ট ইম্পোর্ট করছি, ডাইরেক্ট বিক্রি করছি। এবার সবচেয়ে যেটা আমাদের প্রতীক্ষিত প্রশ্ন, যে কিভাবে আসবো এখানে, কারণ 300 টাকা থেকে গাছের শুরু, ম্যাক্সিমাম 800 টাকা শুনলাম। তো এত সস্তাতে এত ভালো গাছ কিভাবে আসবো এই নার্সারিতে, সেটাই এবার দাদা থেকে জানবো। দাদা, কিভাবে আসবেন লোকে কিনতে? যারা বিধাননগর থেকে আসবেন, এয়ারপোর্টের দিকে যে রাস্তাটা, যেখান থেকে ভিআইপি রোড শুরু হচ্ছে, ওইখানে দাঁড়িয়ে 211 বি অথবা পোলেরহাট শ্যামবাজার, এই দুটো বাসের যে কোনো বাসে উঠে শিখরপুর ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প মোড়ে নামুন। জায়গাটার নাম হচ্ছে শিখরপুর হসপিটাল মোড় বা পেট্রোল পাম্প মোড়। মুখার্জি হর্টিকালচার ফার্ম বলে গুগলের লোকেশন চেয়ে পাঠালে ওরা দিয়ে দিতে পারে। সাপুরজিত থেকেও আসা যায়, সাপুরজিতে আসুন, সাপুরজিতে নেমে অটো ধরুন, শিখরপুরে আসার অটোতে উঠে আপনি শিখরপুর স্ট্যান্ডেই নাম। বাংলার একটা পুরনো দিনের গান আছে, গাইবো? গেয়ে দি। ফুলে গন্ধ নেই সে তো ভাবতেও পারি না, কিন্তু এবার ভাবতে হবে। মানে আমিও ভাবতাম যে অর্কিডে হয়তো গন্ধ নেই, কিন্তু এটা আবারও প্রমাণ হয়ে গেল যে ফুলে গন্ধ নেই এটা ভাবতে পারবেন না, অর্কিডেও গন্ধ আছে, একটা বিশেষ প্রজাতির। আজ চিনলাম। এবার রাস্তাও বলে দিয়েছি আপনাকে কিভাবে আসবেন এই জায়গাটাতে, এবং আমাদের আজকের পর্ব দেখে যতটা শিখলেন তার চেয়েও আরও বেশি বেশি করে শিখতে পারবেন, চারা গাছ কিনতে পারবেন, নিজের বাগানেও ফলাতে পারবেন এই এত সুন্দর রং বেরঙের অর্কিড। তাহলে চোখ রাখুন খেতে প্রান্তরের পর্বে, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ক্যামেরায় সুরজিতের সঙ্গে পায়েল রায়, ক্যালকাটা নিউজ।